নতুন দেশ সোমালিল্যান্ড। আমি নূর মুস্তাফা কামাল জাফরি, টিওটি বাংলাদেশের পক্ষ থেকে জানাচ্ছি। টিওটি বাংলাদেশ হচ্ছে টিওটি ওয়ার্ল্ড এর একটি আউটলেট এবং আমরা এখানে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলি এবং এই চ্যানেল সচল রাখার জন্য আপনাদের সহযোগিতা খুবই জরুরি। আপনারা আমাদের ভিডিওগুলো পছন্দ হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আর আমাদের পেজে রিভিউ দিতে পারেন। আপনাদের সমর্থন এবং সহযোগিতার মাধ্যমে সম্পাদকীয় যে স্বাধীনতা সেটা সংরক্ষণ করা সম্ভব, সেটা চর্চা করা সম্ভব। আসুন আমরা শুরু করি। যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে নতুন দেশ সোমালিল্যান্ড। সোমালিল্যান্ড হচ্ছে আফ্রিকার একটি দেশ, সোমালিয়ার একটা অংশ। সোমালিয়ার বাবেল মান্দেব প্রণালীর মুখে ইয়েমেনের উল্টো পাশে যে উপকূলটা সেটা হচ্ছে সোমালিল্যান্ড। সোমালিল্যান্ড দীর্ঘদিন ধরে আপনারা যদি সোমালিল্যান্ডের ফেসবুক পেজগুলো ফলো করেন বা ওয়েবসাইট ফলো করেন তাহলে দেখবেন তারা দীর্ঘদিন ধরে একটি স্বাধীন দেশের মতো কাজ করে চলেছে বা ফাংশন করে চলেছে। আমরা স্বাধীন দেশ বলতে যা বুঝি, সোমালিল্যান্ডের তার বলতে গেলে সবকিছুই আছে। তাদের নিজস্ব সেনাবাহিনী রয়েছে, পতাকা রয়েছে, সরকার রয়েছে, নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে, জনগোষ্ঠী রয়েছে। ফলে আমরা বলতে পারি সার্বভৌমত্ব রয়েছে। আমরা বলতে পারি যে এটি একটি আসলে স্বাধীন দেশ হবার যোগ্যতা রাখে, গুণাবলীগুলো রয়েছে। তাহলে সোমালিল্যান্ড এতদিন আলোচনায় আসেনি কেন? এটা একটা প্রশ্ন আসতে পারে। এটা আসেনি কেন? তার চেয়ে বড় প্রশ্ন আমি বলব, আমি যেটা অ্যাড্রেস করতে চাই যে কেন এখন এসেছে? এটা এসেছে এই কারণে যে সোমালিল্যান্ডকে ইসরায়েল সরকার প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। এবং সোমালিল্যান্ড কিন্তু একটি মুসলিম রাষ্ট্র। শুধু শুধু মুসলিম রাষ্ট্র না, তাদের পতাকাতেও কিন্তু আমাদের পবিত্র যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটা উৎকীর্ণ রয়েছে। ইসরায়েল যখন সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল এবং আমি ওই ভিডিওটা দেখেছি যেখানে ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট রাহমানকে আহ, সরাসরি কল দিয়েছেন এবং দুজনের যে ফোন আলাপটা সরাসরি সেটা ইসরায়েলের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের যে ফেসবুক পেজ সেখানে তারা শেয়ার করেছে এবং অন্যান্য আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো রয়েছে তারা সেটা কাভার করেছে। এবং ওই ভিডিওতে আপনারা দেখবেন যে সোমালিল্যান্ডের প্রেসিডেন্টের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরাসরি কথা বলছেন এবং তিনি বেঞ্জামিন নেতানিয়াহু সোমালিল্যান্ডের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন, তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছেন। এর পরবর্তীতে সোমালিল্যান্ডে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সোমালিল্যান্ডও সফর করেছেন এবং এরপর থেকেই সোমালিল্যান্ড আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচনা সমালোচনার একটি কেন্দ্রে পরিণত হয়। আমরা টক অফ দ্য ওয়ার্ল্ড বলতে পারি। এরপর যেসব ঘটনাগুলো হয়েছে ইউনাইটেড আরব এমিরেটসের সাথে সোমালিয়ার সরকারের একটা সম্পর্কের অবনতি হয়েছে। কারণ সোমালি সরকার মনে করছে যে ইউনাইটেড আরব এমিরেটস বা সংযুক্ত আরব আমিরাত সোমালিল্যান্ডের অংশে
যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরের ম্যানেজমেন্ট কিন্তু অনেকটাই সংযুক্ত আরব আমিরাত দেখে থাকে এবং সংযুক্ত আরব আমিরাত সোমালিল্যান্ডকে এম্পাওয়ার করছে। আবার অপরদিকে সংযুক্ত আরব আমিরাত যে বহু বছর ধরে আন্তর্জাতিক কোয়ালিশনের অংশ হিসেবে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে যে যুদ্ধটা চলছিল, ইন্টারন্যাশনাল কোয়ালিশন বা আন্তর্জাতিক কোয়ালিশনের জোটের যে যুদ্ধটা, সেই জোটের কিন্তু সেই সামরিক জোটের কিন্তু অন্যতম বড় অংশীদার বা স্টেক হোল্ডার ছিল হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত সেখান থেকে পুল ব্যাক করেছে, অর্থাৎ ওই জোট থেকে তারা পদত্যাগ করেছে, তারা ওই জোটের আর অংশ নয় বলে তারা সরকারিভাবে বিবৃতি দিয়েছে। অপরপক্ষে সোমালিয়ার প্রেসিডেন্ট, সোমালিল্যান্ডের না, সোমালিয়ার প্রেসিডেন্ট ইতিমধ্যে টার্কি সফর করেছেন এবং টার্কি সফর করে তিনি এটা বলেছেন যে রিসেপ তাইয়েপ এরদোগানকে এটা বলেছেন, এবং যেটা তার সাক্ষাৎকারে উঠে এসেছে যে তারা মনে করছে যে এটা সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি হুমকি স্বরূপ ইসরায়েল যে স্বীকৃতিটা দিয়েছে, এবং এটার মাধ্যমে ইসরায়েল তাদের উপস্থিতি শক্তিশালী করছে বাবেল মান্দেব স্ট্রেইটে এবং সোমালিল্যান্ডে। একই সাথে সোমালিয়ার প্রেসিডেন্ট যখন সাম্প্রতিক সময়ে যখন মধ্যপ্রাচ্য সফর করেন, বিশেষ করে আল জাজিরার সাথে একটি সাক্ষাৎকারে তিনি তাকে যখন তিনি অভিযোগ করেন একটা প্রশ্নের জবাব দিতে গিয়ে যে ইসরায়েল সোমালিল্যান্ডে জুইশদেরকে কি করতে পারে, ডিপোর্ট করতে পারে এবং ওখানে জুইশদের স্থায়ী বসতি গড়ে তুলতে পারে, যার ফলে মধ্যপ্রাচ্যে একটা পাওয়ার ইমব্যালেন্স তৈরি হবে এবং বাবেল মান্দেব স্ট্রেইটে বা আফ্রিকান উপকূলে ইসরায়েলের একটা শক্তিশালী অবস্থান তৈরি হবে। আরেকটি ঘটনা কিন্তু ইতিমধ্যে অন্যদিকে চলছে। সেই ঘটনাটি হচ্ছে, আমাদেরকে একটু করে খেয়াল রাখতে হবে, আমরা যদি মানচিত্রটা দেখি, বাবেল মান্দেব প্রণালী, যেটাকে আমরা স্ট্রেট অফ বাবেল মান্দেব বলি, হ্যাঁ, বাবেল মান্দেব স্ট্রেটের ঢোকার মুখে ডান পাশে হচ্ছে ইয়েমেন আর বাম পাশে হচ্ছে সোমালিল্যান্ড। বিশ্লেষকরা এটাও বলছেন যে বাবেল মান্দেব স্ট্রেটের এক পাশে সোজা ইয়েমেনের বিপরীত পাশে যেটা, সেখানে ইসরায়েলের যদি কোনো সামরিক স্থাপনা থাকে, সেখান থেকে ইরানের হাউথি বিদ্রোহীদেরকে হামলা করা বা জবাব দেওয়াটা বা অপারেশন চালানো, বিশেষ করে নেভাল এক্সপিডিশনারি অপারেশন বা নৌ অপারেশন চালাতে সুবিধে হবে ইসরায়েলের। বিমান হামলা বা এয়ার অ্যাসল্টের কথা বাদই দিলাম, সেটা তো সহজ হবে, সেটি সহজ হবে বলেও কিন্তু বিশ্লেষকরা মনে করছেন, এবং এর ফলে সৌদি নেতৃত্বাধীন যে আন্তর্জাতিক কোয়ালিশন বা যে জোটটি ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, হ্যাঁ, সেখানে একটা নতুন পরিবর্তন আসতে পারে, এবং এর ফলে সৌদি আরব এর যে অপারেশন, সৌদি আরবের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের যে অপারেশন, সেটি শক্তিশালী হতে পারে।
এবং সেই শক্তিশালী হওয়াটা থেকে যে দুর্নামটা হবে, সেই দুর্নাম থেকে বাঁচার জন্য ইসরায়েল এর পক্ষাবলম্বন হবে, বাঁচার জন্য ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটস আন্তর্জাতিক সেই জোট থেকে পুল ব্যাক করলো কিনা সে বিষয়টাও কিন্তু দেখছে সৌদি আরব। একই সাথে সোমালিয়া এবং সোমালিয়ার প্রাইম মিনিস্টার এই কথাটা বলছেন তার আল জাজিরার সাক্ষাৎকারে। এখন দেখার বিষয় যে বিষয়টা কতদূর গিয়ে দাঁড়ায়। এর পাশাপাশি সোমালিয়ার প্রেসিডেন্ট এটাও এনশিওর করেছেন যে যুক্তরাষ্ট্র এখনো সোমালিল্যান্ডকে আন্তর্জাতিক স্বীকৃতি বা তার দেশের স্বীকৃতি দেননি এবং যুক্তরাষ্ট্র সোমালিয়ান সরকারের সাথে খুব সক্রিয়ভাবে সোমালিয়াতে যে সন্ত্রাসী জনগোষ্ঠী রয়েছে, সন্ত্রাসী দলগুলো রয়েছে, সরি জনগোষ্ঠী না, গোষ্ঠী বা দলগুলো রয়েছে, আল শাবাব, তাদের বিরুদ্ধে যে যুদ্ধ, সে যুদ্ধে কিন্তু যুক্তরাষ্ট্র সোমালি সরকারকে সক্রিয়ভাবে সহযোগিতা করছে বলে তিনি নিশ্চিত করেছেন। এখন বিশ্ব কূটনৈতিক মঞ্চে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিশেষ করে ইরান এবং সোমালিয়ার জন্য এটা একটা চ্যালেঞ্জ। সোমালিয়ার জন্য চ্যালেঞ্জ এই জন্য, যদি বাবেল মানদেবের এই বিশাল অংশে যেখানে সোমালিল্যান্ড প্রতিষ্ঠিত হয়েছে বা হতে যাচ্ছে বা হতে চলেছে বা হয়ে গেছে, সেই অংশের যে ব্যবসায় যে অ্যাক্সেসটা সেটা তারা হারাবে এবং আরব আমিরাত কিন্তু সোমালিয়ার অর্থনীতির একটা বিশাল অবদানকারী রাষ্ট্র। বিশেষ করে সোমালিয়ার সরকারি কর্মকর্তাদের যে বেতন ভাতা, সেটা কিন্তু আরব আমিরাতই সেখানে বিশাল একটা অবদান রেখে থাকে। এখন সেই জায়গায় বড় ধরনের একটা শূন্যস্থান তৈরি হবে এবং এই শূন্যস্থান পূরণ করার জন্য সোমালিয়া চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে বিভিন্ন পার্টনারের সাথে তাদের যোগাযোগ আরো বাড়াতে, বিকল্প বাড়াতে। তার মধ্যে তাদের শ্রেয়তর বিকল্প হচ্ছে এই মুহূর্তে তুরস্ক এবং ফলত তিনি অলরেডি তুরস্ক সফর করেছেন। আমরা জানি না এই সফরের ফলটা তারা কিভাবে ঘরে তুলবেন, বাট আমরা এটা বলতে পারি যে সোমালিয়ান সরকার বেশ চাপে রয়েছে এবং চাপটা কিন্তু দ্বিমুখী চাপ বা ত্রিমুখী চাপ, ইভেন বহুমুখী চাপও হতে পারে। বিশেষ করে চাপ হচ্ছে নির্বাচন ঘনিয়ে আসতেছে, আরেকটা চাপ হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাদি পরিশোধ, আরেকটা চাপ হচ্ছে অর্থায়নে চলমান যে উন্নয়ন প্রকল্পগুলো আছে সেগুলো সচল রাখা। এর বাইরে হচ্ছে সোমালিল্যান্ড তো যেহেতু স্বাধীনতা ঘোষণা করেছে, একটা সিকিউরিটি থ্রেট বা নিরাপত্তা হুমকি কিন্তু সোমালিল্যান্ডের পক্ষ থেকে আছে, যেহেতু তাদের নিজস্ব অপারেশনাল বা অ্যাক্টিভ কার্যকর সেনাবাহিনী রয়েছে। আর বহির্মুখী হচ্ছে সোমালিল্যান্ডে যেহেতু ইসরায়েলি সমর্থন আছে এবং সেখানে যদি কোনো কারণে ইসরায়েলি কোনো
কন্টিনজেন্ট চলে আসে, সেক্ষেত্রে হাউথি বিদ্রোহী এবং সোমালি বিদ্রোহীদের মধ্যে যদি কোনো সাউথি বিদ্রোহী এবং সোমালিল্যান্ডে ভবিষ্যতে আগত ইসরায়েলি বাহিনীর সাথে যদি কোনো কনফ্রন্টেশন হয়, সেই কনফ্রন্টেশনের ফল, চাপ বা প্রেশার সোমালিয়ার উপর যে আসবে না সেটা বলা যাচ্ছে না। এটা একটা বড় ধরনের চাপ। আরেকটা চাপকে আরব আমিরাত যখন সোমালিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করছে, ছিন্নটা কিন্তু সোমালিয়ান গভর্নমেন্ট করেছে, তাদের সংসদে ব্যাপারে আইন পাশ করেছে তারা সম্পর্ক ছিন্ন করার জন্য। হ্যাঁ, এবং স্বাভাবিকভাবে আরব আমিরাত সম্পর্কটা ছিন্ন করতে হচ্ছে। যখন এই সম্পর্ক ছিন্ন অবস্থায় থাকছে, তখন আরব আমিরাতের যারা পার্টনার, ট্রাস্টেড পার্টনার, অ্যালাই, তারাও সোমালিয়ার উপর কোনো চাপ প্রয়োগ করছে কিনা, সেটা একটা বড় বিবেচনার বিষয়, খুবই বড় একটা বিবেচনার বিষয়। এবং এই বিবেচনাটা এই জন্যই গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে সোমালিয়ার অর্থনীতিতে একটা ক্যাটাস্ট্রফিক ডিজাস্টার নেমে আসবে। এবং আমি মনে করি যে সোমালিয়ার মতো একটা ভঙ্গুর অর্থনীতি এবং রাজনীতির দেশে এই ক্যাটাস্ট্রফিক ডিজাস্টারটা তারা সামলাতে আমার মনে হয় না তারা পারবে। তাদের ওই সাহস বা সক্ষমতা সত্যিকার অর্থে কোনোটাই নাই। থাকলে সেটা আমরা একটা জিনিস বলতে পারতাম যে এটার স্কেলটা কিরকম। যেহেতু সক্ষমতা নাই বললেই চলে, সেখানে সেটার ভিশাসনেস কিরকম হবে, সেটার অ্যাকিউটনেস কিরকম হবে, সেটা আর বলার অপেক্ষায় রাখে না আসলে। আরেকটা বিষয় হচ্ছে যে তারা যে পার্টনারশিপ ডাইভার্সিফিকেশনের প্ল্যান করছে, যে তারা বৈচিত্র্যপূর্ণ, অর্থাৎ বিভিন্ন পার্টনারের সাথে কাজ করবে, সেই পার্টনারশিপ এক্সপ্লোর করতে গিয়ে তারা জিওপলিটিক্যাল ব্যালেন্সের যে জায়গাগুলো আছে সেখানে তারা কিভাবে ব্যালেন্স করবে, কিরকম, যে ধরা যাক তারা কিন্তু তুরস্কের সাথে পার্টনারশিপে যেতে চাচ্ছে, এবং এই এই পার্টনারশিপটাতে যাওয়া মানে হচ্ছে কিন্তু আবার তুরস্কের যারা প্রতিদ্বন্দ্বী, তারা এটাকে কিভাবে দেখছে। তারা যদি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে পার্টনারশিপে যেতে চায়, ইউরোপিয়ান ইউনিয়নের যারা প্রতিদ্বন্দ্বী, তারা এই পার্টনারশিপটাকে ওয়েলকাম করছে কিনা। তারা যদি যুক্তরাষ্ট্রের সাথে পার্টনারশিপে যায়, যুক্তরাষ্ট্রের যারা প্রতিদ্বন্দ্বী, তারা এই পার্টনারশিপটাকে আসলে ওয়েলকাম করছে কিনা। এটা একটা বড় ব্যাপার কিন্তু। এবং এই ব্যাপারটা কিন্তু আমরা আসলে সত্যিকার অর্থে অস্বীকার করতে পারি না, আমরা এটা ফেলে দিতেও পারি না। আরেকটা এক্সটার্নাল বা বাহ্যিক কনসিডারেশন আছে, যে সেটা হচ্ছে যে আফ্রিকান ইউনিয়ন এবং অন্যান্য যে আফ্রিকান অর্গানগুলো আছে, তারা এখানে কিভাবে আসলে রেসপন্স করছে ইন টার্মস অফ দ্য রেকগনিশন অফ সোমালিল্যান্ড বাই ইসরায়েল। ইসরায়েল যে সোমালিল্যান্ডকে রেকগনিশনটা দিল, এই জায়গায় তারা কিভাবে রোল প্লে করবে। এখন নাও সোমালিল্যান্ড, আমরা সোমালিল্যান্ড দেশ স্বাধীন হয়েছে, আমি পার্সোনালি বিশ্বাস করি নতুন দেশ স্বাধীন হওয়া, বিপ্লব, বিদ্রোহ, এগুলো আমার খুব প্রিয় জিনিস। আমি এটাকে সাপোর্ট করি, সোমালিল্যান্ডের অভ্যুদয়কে সাপোর্ট করি, এটাকে আমি খুবই ভালোবেসেছি, পছন্দ করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে সোমালিল্যান্ড যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট তারা তাদের সভরেন্টিটাকে কিভাবে এনশিওর করবে, তারা ইন্টারন্যাশনাল স্টেজে নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে, রেপ্রেজেন্ট করবে, তারা কিভাবে আরো বেশি বেশি দেশের সাথে নিজেদের রিলেশন বিল্ড করবে। হ্যাভিং সেড দ্যাট, তাদেরকে তাদের প্রথম সমর্থনকারী দেশটি কিন্তু আন্তর্জাতিকভাবে অভিযুক্ত একটি গণহত্যাকারী দেশ। বিশেষ করে ৫৬টি মুসলিম দেশ যারা রয়েছে, তারা কিন্তু তাদেরকে মিশর ছাড়া কেউ স্বীকৃতি দেয়নি ইসরায়েলকে। সেখানে ইসরায়েলের সাথে এই সম্পর্ক করার ফলে অন্যান্য মুসলিম দেশগুলো আসলে
ইয়ের সাথে, সোমালিল্যান্ডের সাথে কিভাবে সম্পর্ক উন্নয়ন করবে বা সম্পর্ক করতে চাইবে কিনা। আরেকটা বিষয় হচ্ছে আফ্রিকার কয়েকটা দেশ আছে যারা বিশেষ করে সাউথ আফ্রিকা, গাম্বিয়া তারা কিন্তু গণহত্যার বিরুদ্ধে মামলা করেছে মিয়ানমারের বিরুদ্ধে, আহ, আহ, ইসরায়েলের বিরুদ্ধে। এখন সেই গণহত্যাকারীর সাথে যদি আহ, সোমালিল্যান্ডের ব্যাপার, যেসব গণহত্যা বিরোধী দেশ আছে তারা কিভাবে সাপোর্ট করছে, বিশেষ করে ল্যাটিন আমেরিকার দেশগুলো এবং আফ্রিকান কান্ট্রিগুলো, এশিয়ান কান্ট্রিগুলো, এটা একটা খুবই আহ, বিচার বিশ্লেষণ করার বিষয়। আবার একই সাথে কোনো কারণে যদি এটা দেখা যায় যে সোমালিল্যান্ডের গভর্নমেন্ট সোমালিয়ার যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো রয়েছে, দলগুলো রয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী এবং সন্ত্রাসী দলগুলো রয়েছে, তাদেরকে যদি কোনো কারণে দেখা যায় যে তারা তাদেরকে সাপোর্ট করছে সোমালিয়ার সরকারের বিরুদ্ধে তারা যে বিদ্রোহ বা সন্ত্রাসবাদী কার্যক্রম চালাচ্ছে সেটাতে, সেই জায়গায় যদি সেটার কোনো প্রমাণ পাওয়া যায় বা সেটি হয়ে থাকে, সেক্ষেত্রে আসলে পশ্চিমা বিশ্ব সোমালিল্যান্ডকে সাপোর্ট দিবে কিনা, এই বিষয়গুলোও কিন্তু ধর্তব্যের মধ্যে আমাদেরকে রাখতে হবে। সব মিলিয়ে দেখা যাক নতুন দেশ সোমালিল্যান্ড। আমি পার্সোনালি সোমালিল্যান্ডকে সাপোর্ট করি। নতুন দেশ যাত্রা শুরু হোক। একটি নতুন দেশ, একটি নতুন পতাকা, বেশ সুন্দরই লাগছে। আমি আমি দেখেছি তাদের পতাকাটা, আমার খুবই ভালো লেগেছে। আমি তাদের অনেকগুলো মিনিস্ট্রিয়াল পেজ আমি ফলো করি, আমার খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটি পডকাস্টে দেখা হবে। আল্লাহ হাফেজ।